ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ধ্বনি ও বর্ণ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কেননা এখান থেকে 3টা অথবা 4টা প্রশ্ন ইজিলি আসবে। তাহলে 3টা প্রশ্ন যদি আসে তাহলে আমরা এটা কেন পড়বো না? ঠিক আছে, কোনোভাবেই স্কিপ করার সুযোগ নেই। এবারে এসএসসি 26-এ এখান থেকে 3টা প্রশ্ন আসছে, 3টা এমসিকিউ শুধুমাত্র ধ্বনি ও বর্ণ থেকে আসছে, সুতরাং স্কিপ করার কোনো সুযোগ নেই। এখন আমি আপনাদেরকে একসাথে 3টা পরিচিত একসাথে পড়াবো। একটা হচ্ছে স্বরধ্বনি অথবা স্বরবর্ণ, আরটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, আরটা অথবা ব্যঞ্জন বর্ণ। এবার আসেন ধ্বনি ও বর্ণ। ধ্বনি, যখন আমরা এটাকে উচ্চারণ করব, যখন আমরা এখানে আমি একটা ক লিখলাম না, এখানে দেখেন এখানে একটা হচ্ছে ক লিখছি। এটাকে যখন আমরা উচ্চারণ করব, কি করব? উচ্চারণ করব, তখন এটাকে বলা হয় ধ্বনি। যখন হাতে কলমে লিখবো তখন বলা হয় বর্ণ। তাহলে কি দাঁড়ালো? যখন আমরা লিখবো তখন বর্ণ, যখন হচ্ছে এটা পড়বো তখন এটা হচ্ছে ধ্বনি। এরপর আসেন ধ্বনিকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে স্বরধ্বনি, আরটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আরটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবার একটু খেয়াল করেন, ব্যঞ্জন ধ্বনি থেকে প্রশ্ন আসে না, সুতরাং এটা পড়ে কোনো লাভ নাই। যেহেতু প্রশ্ন আসবে না সেহেতু আমরা এটা কেন পড়বো, এটাকে স্কিপ করা যাক। এবার আসেন স্বরধ্বনি। স্বরধ্বনি হচ্ছে, স্বরধ্বনিকে আবার দুভাগ করছে, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হলো যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি 7টি, যৌগিক স্বরধ্বনি 4টি। তবে যৌগিক স্বরধ্বনি লিখিত রূপ হলো 2টা। কয়টা? লিখিত রূপ হলো 2টা। একটা হচ্ছে ওই, আরটা হচ্ছে অই। এখন দেখুন, এটা হচ্ছে, এটাকে বাংলা স্বর প্লাস রস্বই পাই, আর এটাকে বাংলা পাই স্বর প্লাস রস্য। ঠিক আছে, এগুলো হচ্ছে মনে রাখবেন। এখানে আমি যৌগিক স্বরধ্বনি 4টে বলছিলাম না, এখানে আরো 2টা হচ্ছে যৌগিক স্বরধ্বনি আছে। একটা হচ্ছে দীর্ঘই, দীর্ঘি, আরটা হচ্ছে দীর্ঘ। তাহলে এটাকে যখন আমরা বাংবো, এটাকে বাংলা এটাকে আমরা রস্যি প্লাস রস্যি, আর এটাকে যখন বাংবো রস্য প্লাস রস্য। এবার আসেন মৌলিক স্বরধ্বনি 7টি: স্বর, সারা, রস্যি, রস্য, এ, এ, ও। এখন দেখেন, যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় অন্য কোনো স্বরধ্বনির সাহায্য লাগে না সেগুলোকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। কিন্তু যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় অন্য কোনো স্বরধ্বনি সাহায্য লাগে সেগুলোকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। অথবা যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় মৌলিক স্বরধ্বনির সাহায্য লাগে সেসব স্বরধ্বনিকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে ধ্বনি থেকে এই প্রশ্নগুলো আসবেন। এখন যেগুলা লিখবো সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করেন। এবার আমি কিছু এখানে হচ্ছে বর্ণমালা লিখবো, এগুলাকে বলা হয় বর্গীয় বর্ণ। ধৈর্য ধরে দেখতে হবে কিন্তু স্যার। চলেন লেখা শুরু করি। তাহলে ক, চ, ট, ত, প। ক, ছ, ট, ত, প। ওকে। গ, জ, ড, দ, ব। এটা লিখলাম ঘ, ঝ, ড, দ, ব। এরপর লিখলাম অ, য়, মূর্ধন্য ণ, দন্ত্য ন, ম। এখানে আমি হচ্ছে 25টা বর্ণ লিখছি, এগুলাকে বলা হয় বর্গীয় বর্ণ। তাহলে বর্গীয় বর্ণ কয়টা বললে আপনারা কি বলবেন? বর্গীয় বর্ণ কয়টা বললে আপনারা আনসার দিবেন 25টি। কারণ এখানে আমি 25টা বর্ণ লিখছি, এই 25টা বর্ণকে একসাথে বলা হয় বর্গীয় বর্ণ। এখানে আপনারা একটু চিন্তা করতে পারেন, স্যার আমরা এখানে ক ক কেন পড়বো? ক ক তো আমরা জানি, এগুলো পড়ার দরকার কি আছে? আসলে স্যার দরকার আছে। এখানে হচ্ছে এক একটা এক একটা ওয়ার্ডের এক একটা নাম আছে, এজন্য আমি এগুলো লিখাইছি, সুতরাং বুঝতে হবে। এখন একটু ধৈর্য ধরে দেখুন। তাহলে এটা প্রথমত এটাকে বলা হয়, এইটাকে, এই 5টা বর্ণকে বলা হয় ক বর্গীয়। তাহলে ক বর্গীয় বর্ণ কয়টা? ক বর্গীয় বর্ণ বলে 5টা, মোট বর্গীয় বর্ণ বললে 25টা। আর এইটাকে, এই 5টাকে বলা হয় ছ বর্গীয় ধ্বনি, আর এই 5টাকে বলা হয় ছ বর্গীয় ধ্বনি। ওকে, এটাকে বলা হয় ত বর্গীয় ধ্বনি, আর এটাকে বলা হয় ক বর্গীয় ধ্বনি। আবার এদিকে 5টা, এই 5টাকে বলা হয় নাসিক্য বর্ণ। ভালো করে খেয়াল করবেন, এই 5টাকে বলা হয় নাসিক্য বর্ণ। তাহলে কেন লিখছি বুঝতে পারছেন? এবার আরেকটা কথা,
এখানে হচ্ছে আপনারা বর্ণগুলো ছোটবেলা হচ্ছে ক ক গ গ অ চ চ বর্গ জ জ য় ট ট ড ঢ মূর্ধন্য ণ এভাবে পড়ছেন না? কিন্তু স্যার এখানে একটু ভিন্নভাবে শিখতে হবে। ভিন্নভাবে বলতে এবার এই দিক থেকে সোজাসুজি শিখতে হবে। আমরা সবসময় এখান থেকে এদিকে শিখবো বলে এমন কোনো কথা নাই। এখন হচ্ছে এভাবে শিখতে হবে। না হলে স্যার পারবেন না। তাহলে আমার সাথে পড়েন। খ ছ ট ত প, খ ছ ট ত প, গ জ ট দ ব, গ জ ট দ ব, অ, অ, ন, ন, ম। স্যার আপনারা হাসবেন আমি জানি, হাসলেও কিছু করার নাই। আসলে এভাবেই পড়তে হবে। একটু পরে বুঝবেন কেন আমি এভাবে পড়লাম। তাহলে আরেকবার পড়ে দিচ্ছি আমি। ক, ছ, ঠ, ত, প, খ, ছ, ঠ, থ, প, গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ড, দ, ব, অ, ন, ন, ম। এবার আসেন এগুলাকে, এই ৫ টা বর্ণকে, আবার এই ৫ টাকে বর্ণকে, এগুলোর হচ্ছে আরো একটা নাম আছে, এটাকে বলা হয় কণ্ঠ, কণ্ঠনালীয় ব্যঞ্জন। ঠিক আছে? আবার এই ৫ টাকে বলা হয় তালব্য ব্যঞ্জন। আমি যেভাবে আর্ট করছি ঠিক সেভাবে আর্ট করে বলবেন। পড়লে এভাবে আর্ট করলে বুঝে যাবেন। আর শুধু লিখলে কিছুই বুঝবেন না। ঠিক আছে? এরপরে এটাকে বলা হয় মূর্ধন্য ব্যঞ্জন। এটাকে বলা হয় কি ব্যঞ্জন? মূর্ধন্য ব্যঞ্জন। আশা করি আমার কথা বুঝতে পারতেছেন স্যার। এরপরে এটাকে বলা হয় দন্ত ব্যঞ্জন। এই ৫ টাকে মানে এই ৫ টাকে আরকি। এই ৫ টাকে বলা হয় দন্ত ব্যঞ্জন। আবার এই ৫ টাকে বলা হয় উষ্ট ব্যঞ্জন। এই ৫ টাকে কি বলা হয়? উষ্ট ব্যঞ্জন। এবার আসেন এগুলো একটু বুঝাই দিই। উষ্ট ব্যঞ্জন। নিচের দিকে আসেন। তাহলে এগুলো একটু উচ্চারণ করেন। প, প, ব, ব, ম। এগুলো যখন উচ্চারণ করতেছেন তখন আপনার ঠোঁট দুটোটা একসাথে লাগতেছে। ঠিক আছে? ঠোঁট দুটোটা এভাবে লাগতেছে। যখন ঠোঁট দুটোটা লাগবে তখন এটাকে বলা হয় উষ্ট ব্যঞ্জন। আর উষ্ট মানে তো এমনি তো ঠোঁট নিচেরটাকে বলা হয় উপরেরটাকে বলা হয় উষ্ট, নিচেরটাকে বলা হয় অধর। তাহলে যেই বর্ণগুলো উচ্চারণের সময় ২ ঠোঁট একসাথে লাগবে এগুলাকে বলা হয় উষ্ট ব্যঞ্জন। ঠিক আছে? এরপরে আসেন দন্ত ব্যঞ্জন। দন্ত ব্যঞ্জনগুলো উচ্চারণ করেন। ত, থ, দ, দ, দন্ত ন। এগুলো যখন উচ্চারণ করছেন তখন আপনার জিভ দাঁতের সাথে লাগতেছে। যখন জিভ দাঁতের সাথে লাগবে তখন এটাকে বলা হয় দন্ত ব্যঞ্জন। জিভ যখন দাঁতের সাথে লাগবে তখন এটাকে কি বলা হয়? দন্ত ব্যঞ্জন। এরপর এটা হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। এগুলো একটু উচ্চারণ করেন। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। এগুলো যখন উচ্চারণ করতেছেন তখন আপনার জিভটা কোথায় লাগতেছে স্যার? এগুলো যখন উচ্চারণ করতেছেন তখন আপনার জিভটা হচ্ছে আপনার জিভের উপর একটা ছাদ আছে না, ওই ছাদের মধ্যে লাগতেছে। অথবা এইভাবে মনে না রেখে এখানে হচ্ছে একটা মূর্ধন্য না আছে না, এই মূর্ধন্য না দিয়ে এই লাইনের ৫ টাকে বলা হয় মূর্ধন্য ব্যঞ্জন। ঠিক আছে? এবার হচ্ছে চ, ছ, বর্গা জ, ঝ, ইয়। তাহলে এগুলোকে বলা হয় তালব্য ব্যঞ্জন। এগুলোকে তালব্য ব্যঞ্জন কেন বলা হয়? এগুলো উচ্চারণ করার সময় হালকা বাতাস আপনার মুখ থেকে বের হচ্ছে। যেমন ছ, ছ, যে যে ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের হবে এগুলোকে বলা হয় তালব্য ব্যঞ্জন। অবশ্য আপনাদেরকে আপনাদের তালব্য ব্যঞ্জন কাকে বলে, কণ্ঠনালীয় ব্যঞ্জন কাকে বলে এগুলো জীবনেও আসবে না। কারণ আপনাদের হচ্ছে এমসিকিউ। ঠিক আছে? এরপর আসেন ক, খ, গ, ঘ, ঙ। এগুলো হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন। এগুলোকে কণ্ঠনালীয় ব্যঞ্জন কেন বলা হয়? এগুলোকে কণ্ঠনালীয় ব্যঞ্জন বলার কারণ হচ্ছে এগুলো উচ্চারণ কোত্থেকে আসে? একদম ভিতর থেকে আসে। এগুলো উচ্চারণ কোত্থেকে আসে স্যার? একদম ভিতর থেকে। আমাদের সৃষ্টিকর্তা কথা বলার জন্য যে কণ্ঠটা দিছে, ওই কণ্ঠ একদম ভিতর থেকে যখন উচ্চারণ করবেন তখন এগুলোকে বলা হয় কণ্ঠনালীয় ব্যঞ্জন। অথবা এখানে ক আছে, ক দিয়ে কণ্ঠ। এটা হচ্ছে শর্টকাট টিপস। ক দিয়ে ক, ক ক মিল আছে। তার মানে কণ্ঠনালীয় ব্যঞ্জন। তাহলে বোঝা গেছে? এবার আসেন আমি কতটা গুলো আবার লিখি। কারণ এখানে হচ্ছে আর কিছু পড়া আছে। আমি এবার হচ্ছে নাম্বারিং করে দিই। 1, 2, 3, 4, 5। এবার কতটা গুলো আবার একটু লিখি। ক, চ, ট, ত, প। এরপর খ ছোট ত প, গ জ ড দ ব, গ জ ড দ ব। এগুলো আবার আপনার বাড়ির কাউকে পড়াতে যাইয়েন না। ছোট ভাই বোনদেরকে পড়ালে বলবে ভুল পড়াচ্ছেন। অ, এ, ন, ন, ম। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে বলবো? কচটা তপ, কচটা তপ, গজটা দেব, গজটা দেব। অ, এ, ন, ন, ম।
তাহলে এখানে আমি আবার বর্গীয় বর্ণগুলো লিখলাম। এখানে বর্গীয় বর্ণ কয়টা আছে? 25টা। এগুলো কেন লিখলাম? এখানে হচ্ছে অল্প প্রাণ আর মহাপ্রাণগুলো পড়ার জন্য। অল্প প্রাণ, আপনাদের বই আছে দেখবেন, অল্প প্রাণ, অল্প প্রাণ। আর একটা হলো মহাপ্রাণ। একটা কি প্রাণ স্যার? মহাপ্রাণ। একটা হলো অল্প প্রাণ আর একটা হলো মহাপ্রাণ। যেগুলা উচ্চারণ একটু হালকা ভাবে হবে এগুলাকে অল্প প্রাণ বলে। অল্প মানে তো এমনিতেও কম, যখন হালকা ভাবে একটু করে উচ্চারণ হবে এগুলোকে অল্প প্রাণ বলে। আর যখন বৃহৎ ভাবে আলোচনা হবে, মানে বৃহৎ ভাবে উচ্চারণ হবে, তখন সেটাকে বলা হয় মহাপ্রাণ। ওকে স্যার, এবার দেখি আমরা এখানে অল্প প্রাণ কোনগুলো, মহাপ্রাণ কোনগুলো। খ, একটু করে উচ্চারণ হচ্ছে না, একটু করে উচ্চারণ হলে এটা অল্প প্রাণ। খ, এটা জোরে উচ্চারণ করছি না, অনেক জোরে উচ্চারণ করলে এটা হচ্ছে মহাপ্রাণ। মহা মানে বিশাল, বিশাল করে উচ্চারণ করলে এটা হচ্ছে মহাপ্রাণ। আর যখন হালকা করে উচ্চারণ করবেন এটাকে বলা হয় অল্প প্রাণ। তাহলে এটাও অল্প প্রাণ, এটাও অল্প প্রাণ, এটাও অল্প প্রাণ। তার মানে 1, 2, 5। এক আছে কতটা তপ? 2 আছে, সরি এখানে 3 হবে, সরি সরি, এখানে এক আছে কতটা তপ আর 3 আছে গজটা তপ আর 5 আছে ও য় মূর্ধন্য ন ন ম। এগুলো হচ্ছে অল্প প্রাণ, ঠিক আছে। এরপর আছে হচ্ছে আপনার মহাপ্রাণ। মহাপ্রাণ যেগুলো হচ্ছে বিশাল করে উচ্চারণ হবে এগুলো হচ্ছে মহাপ্রাণ। তাহলে খ, ঘ, ছ, ঝ এগুলো হচ্ছে মহাপ্রাণ। তার মানে কে কে মহাপ্রাণ? 2 আর 4, এরা দুজন হচ্ছে মহাপ্রাণ। আর 1, 3, 5 এরা কি প্রাণ স্যার? এরা হচ্ছে অল্প প্রাণ। এবার আছেন ঘোষ বর্ণ, আরটা আছে আপনাদের বইয়ে, ঘোষ বর্ণ, আরটা হচ্ছে অঘোষ বর্ণ। এখন ঘোষ বর্ণ কাকে বলে, অঘোষ বর্ণ কাকে বলে, এগুলো পড়ার দরকার নাই, কারণ স্যার এগুলো আমাদের পরীক্ষায় আসবে না। আমরা ঘোষ বর্ণ কাকে বলে, অঘোষ বর্ণ কাকে বলে শেখার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তাহলে এখানে আপনারা শুধু মনে রাখবেন 1 আর 2 এর বর্ণগুলো ঘোষ বর্ণ, আর অঘোষ বর্ণ হলো 3, 4, 5 এরা হলো অঘোষ বর্ণ, ঠিক আছে। তাহলে কে কে ঘোষ বর্ণ? কে কে? 1 আর 2, 1 আর 2 একে আছে, 1 আছে কচটা তপ, 2 আছে কচটা তপ। অঘোষ বর্ণ 3 গজটা তপ, গজটা তপ। 5 আছে ও এ ন ন ম। এগুলো হচ্ছে ঘোষ আর অঘোষ। এবার বুঝছেন কেন কচটা তপ, কচটা তপ, গজটা তপ, গজটা তপ এগুলো পড়াইছে, ঠিক আছে। এইভাবে লাইন এইভাবে উপর থেকে নিচে পড়ছি শুধুমাত্র এই ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ এগুলো মনে থাকার জন্য। আপনারা স্যার 2-1 বার পড়ে নিবেন, 2-1 বার পড়ে নিলে এগুলো আপনাদের থেকে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে পড়তে একটু হাসবেন, আমি জানি, হাসলেও কিছু করার নাই, পড়তে হবে। এরপরে এরপরে যে ওয়ার্ডগুলো লিখবো, এরপরে যে কথাগুলো লিখবো এগুলা ডিরেক্ট কোনো কথা ছাড়া মুখস্থ করে ফেলবেন, কোনো কথা ছাড়া মুখস্থ করে ফেলবেন। যেমন দেখেন ড, আরটা হচ্ছে ড, এদেরকে বলা হয় ঠাড়নজাত ধ্বনি। এদেরকে কি বলা হয়? ঠাড়নজাত ধ্বনি, ঠিক আছে। তারপর হচ্ছে তালব্য শ, দন্তা স, মূর্ধন্য ষ এদেরকে বলা হয় শীষ ধ্বনি। এরপর আসেন জ, ব, র, ল এদেরকে বলা হয় অন্তস্থ ধ্বনি। এদেরকে কি বলা হয় স্যার? অন্তস্থ ধ্বনি। আর শীষ ধ্বনিটাকে হচ্ছে মনে রাখার একটা উপায় বলি আপনাদেরকে। শীষ ধ্বনি মানে বেয়াদব ধ্বনি। আপনারা যখন স্কুল কলেজে শীষ দিবেন তখন টিচাররা আপনাদেরকে ধরে থাপ্পড় দিবে, কারণ বলবে বেয়াদব, বেয়াদব বলে থাপ্পড় দিয়ে দিবে। তাই এটা মনে রাখার শর্টকাট টিপস আছে শীষ ধ্বনি, তালব্য শ, দন্তের শ, মূর্ধন্য ষ এরা হলো বেয়াদব ধ্বনি, ঠিক আছে। এরপর আসেন র, র হচ্ছে একবার অন্তস্থ ধ্বনি, আবার রকে হচ্ছে স্পেশালি কম্পন জাত ধ্বনি বলা হয়, কম্পন জাত ধ্বনি। এগুলো কোনো কথা ছাড়া মুখস্থ করবেন। এরপর আসা হচ্ছে ল, লকে বলা হয় পার্শ্বিক ব্যঞ্জন, লকে কি বলা হয়? পার্শ্বিক ব্যঞ্জন। এরপরে আছেন অনুস্বার, বিসর্গ, ছাদ বিন্দু এদেরকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। এরা অন্য রাষ্ট্র ছাড়া চলতে পারে না, এদেরকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। এরা অন্য রাষ্ট্র ছাড়া কোনোভাবে চলতে পারে না। আর তুমি দেখো না এখানে হচ্ছে অনুস্বার, এরা কি একা বসতে পারে? কখনো কি বাক্যের প্রথমে বসে শব্দ তৈরি করতে পারে? পারে না। এবার আসেন ছাদ বিন্দু, ছাদ বিন্দুকে আবার বলা হয় অনুনাসিক,
অনুনাসিক, 4 বিন্দু বসে মানুষের নাককে একটু কথা বলানোর জন্য। অনুনাসিক বর্ণ, ঠিক আছে? মানুষের নাক দিয়ে কথা বলার জন্য 4 বিন্দুকে বসানো হয়। 4 বিন্দু অথবা চন্দ্রবিন্দু যেটাই বলেন না কেন। আম এগুলো হচ্ছে কোনো কথা ছাড়া মুখস্থ করে ফেলবেন। এবার এসএসসি 26 এ বাংলা ব্যাকরণ প্রশ্নে এখান থেকে আসছে। মানে এই 4টা থেকে 3টা প্রশ্ন আসছে। সুতরাং হেলাফেলা করার কোনো মানে হয় না। এরপর আসেন আরেকটু করে, এটা হচ্ছে লাস্ট ওয়ান। আপনাদের বইয়ে আর 3টা জিনিস দেখবেন। একটা হচ্ছে ক্ষার বর্ণ, এরপর আছে অনুবর্ণ, এরপরে আছে আপনার ফলা। ক্ষার বর্ণ, অনুবর্ণ, ফলা। ক্ষার বর্ণ হলো আপনার 10টি। কয়টা? 10টা। এরপরে অনুবর্ণ, অনুবর্ণ 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত এগুলোকে বলা হয় অনুবর্ণ। যখন সংখ্যা লিখবেন সংখ্যা বর্ণকে বলা হয় অনুবর্ণ। এগুলোকে আবার সংখ্যা বর্ণ বলা হয়, তবে ব্যাকরণের পাশে এগুলোকে বলা হয় অনুবর্ণ। এরপর ফলা হচ্ছে 6টি। এগুলো একটু কেউ করবেন। ফলা, ফলা কয়টা? 6টা। এটা কিভাবে মনে রাখবেন? জরল, নবম। মনে করেন আপনাদের ক্লাস 9 এ যখন থাকতেন তখন জরল নামে একটা স্টুডেন্ট ছিল। আপনাদের বন্ধু অথবা বান্ধবী, ওর নাম ছিল জরল। ও নবম শ্রেণীতে পড়ে। এরকম করে মনে রাখেন জরল, নবম। তাহলে এখান থেকে জ দিয়ে হয়, জ দিয়ে হয় আপনার জফলা। জ দিয়ে কি হয়? জফলা। জফলাটা কিরকম? এইরকম করে একটা জফলা দেন না? যেমন আমরা ব্যয় লিখলাম, এখানে একটা জফলা দিলাম না? এটাই হচ্ছে জফলা। এরপর আসেন রফলা। এরপর আছে কি? রফলা। র দিয়ে ইদো, র দিয়ে রফলা। রফলা হচ্ছে এরকম, মনে আছে রফলা? যেমন আমরা লিখলাম তীব্র, কি লিখলাম? তীব্র। নিচে একটা কি দিলাম? রফলা দিলাম। ওকে। এবার আসেন লফলা। এটা কি? লফলা। লফলাটা হচ্ছে নিচে ছোট করে এরকম একটা ল দেন না? যেমন আল্লাহ লিখেন, আল্লাহ। আল্লাহ দেখেন 2টা ল দিছেন না? এই নিচেরটা হচ্ছে লফলা। ঠিক আছে? এরপর আসেন হচ্ছে আপনার এতটুকু পর্যন্ত গেছে ল দিয়ে লপালা। এবার ন দিয়ে হবে আপনার নপালা। নপালাটা কিরকম? নিম্ন লিখলাম। এখানে কি লিখলাম? নিম্ন। এখানে হচ্ছে ম নিচে আমি এটা কি দিলাম? দন্তান। এটাই হচ্ছে নপালা। আরটা আছে বফলা লিখলাম, বফলা তো লিখি নাই, বফলা। বফলাটা হচ্ছে এরকম। যেমন স্বাধীন লিখলাম, স্বাধীন। স্বাধীনে দেখেন তো, এখানে আমি নিচে একটা ব দিলাম না? এই বটা হচ্ছে বফলা। এরপরে আছে হচ্ছে ম। ম দিয়ে হচ্ছে আপনার মফলা। ম দিয়ে কি ফলা? মফলা। মফলাটা কিরকম? নিচে এরকম একটা ছোট করে ম লিখলে ওটাকে হচ্ছে মফলা। যেমন এখানে আমরা জন্ম লিখি, জন্ম। এর নিচে যে মটা লিখলাম না? এটাই হচ্ছে মফলা। ঠিক আছে? এরপর আসেন ক্ষার বর্ণ। ক্ষার বর্ণটা তো বলি নাই। ক্ষার বর্ণ আপনারা পড়ছেন না ছোটবেলায়? সারা সমান, সারা আকার, রশ্মি সমান, রশ্মিকার, দীর্ঘ সমান, দীর্ঘিকার, এরকম করে পড়ছেন না? এগুলাকে বলা হয় ক্ষার বর্ণ। তাহলে এখানে কি আছে? সারা আকার, রশ্মি আকার, দীর্ঘি আকার। এরপর আছে আপনার রস্যকার, দীর্ঘকার। এরপর আর যে কারগুলো আছে, মোট 10টা কার আছে। এগুলো আপনারা পারেন, আমি জানি, তাই লিখতেছিলাম। কার বর্ণ 10টা, মানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বর্ণ বলে, যদিও কাকে বলে আসবে না। এরপর হচ্ছে অনুবর্ণ, সংখ্যাগুলোকে বলা হয় অনুবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ফলা হচ্ছে 6টি। কেউ মনে রাখবেন? জরল, নবম, জফলা, রফলা, লফলা, নফলা, বফলা, মফলা। ঠিক আছে? এরপরে আরেকটা হচ্ছে লাস্ট ওয়ান, এটা হচ্ছে লাস্ট ওয়ান, আমি বলি অ। একটা কি আছে? অ। প্রশ্ন আসবে অকে কোন বর্ণ বলা হয়? তাহলে অকে কি বর্ণ বলা হয়? অকে বলা হয় নীলিন বর্ণ। অকে বলা হয় নীলিন বর্ণ। অ বলবে স্বরবর্ণের মধ্যে কোন বর্ণের কার নেই? তখন আপনাদেরকে বলতে হবে এখানে অ। অ বর্ণের কোনো কার নেই। ঠিক আছে স্যার, আজকের ক্লাস এতটুকুই। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে পরের ক্লাসে প্রশ্ন করতে পারেন, অথবা আপনাদের গ্রুপটা আছে ওখানে প্রশ্ন করবেন। আর আপনারা হচ্ছে আপনাদের বই থেকে পড়তে হবে না, আমি যা পড়াইছি এখান থেকে প্রশ্ন হবে ইনশাল্লাহ।
আর যদি বই থেকে পড়তে চান ইন ডিটেইলস তাহলে পড়তে পারেন, সমস্যা নাই। রিস্ক নেওয়া ভালো না। আর আমি যেগুলো পড়াইছি এখান থেকে আসবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।